মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক অন্ত্রের বাধা ধ্বংস করে। অন্ত্র শুধুমাত্র একটি পরিপাক অঙ্গ নয়। আমাদের ইমিউন সিস্টেমের প্রায় ৭০% কোষ সেখানে কেন্দ্রীভূত হয়, যার মানে এটির অবস্থা সরাসরি সমগ্র শরীরের সুরক্ষাকে প্রভাবিত করে। তাই আরেকটি গবেষণা যা আমরা প্রদান করেছি এটি আমাদের দেখিয়েছে যে আমরা আছি। প্রকৃতপক্ষে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক খাওয়া কারণ আমরা ২৬টি মানুষের মৃতদেহ বিশ্লেষণ করেছি। আমরা কেবল তাদের অন্ত্রের সিস্টেমতাদের অন্ত্রের বিষয়বস্তু তদন্ত করেছি এবং আমরা একটি ৯টির মতো পেয়েছি। তাদের পেটে জনপ্রতি ৯ থেকে ১০ মাইক্রোপ্লাস্টিক। তাই এই আপনি জানেন এটি একটি তীব্র এক্সপোজার মতো। সেই সময় তারা সেই পরিমাণ মাইক্রোপ্লাস্টিক প্রকাশ করেছিল, কারণ আপনি জানেন আপনি যখন কিছু খান তখন তা আপনার অন্ত্রের সিস্টেমের মধ্য দিয়ে যাবে, তাদের মধ্যে কিছু সিস্টেমের ভিতরে থাকবে। এটাই আমরা পেয়েছি মানুষের পাকস্থলীর ভিতরে অবশিষ্ট মাইক্রোপ্লাস্টিক কণা। কারণ গ্রাম এক্সপোজার সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেয় না, কারণ কণাগুলি তাদের ভরের চেয়ে তাদের আকার অনুযায়ী আচরণ করে। কারণ প্লাস্টিক বা কণার নির্দিষ্ট পরিবহন বৈশিষ্ট্য আকার কারণ। সমস্ত মানব বাধা আমি অন্ত্রের বাধা অন্ত্রের রক্তের বাধা বলতে চাচ্ছি তারা আকার এবং প্রকারের জন্য নির্বাচনী। যদি তারা একটি নির্দিষ্ট আকারের চেয়ে ছোট হয়, যেমন ১০০ মাইক্রন, তারা অন্ত্রের সিস্টেমের মাধ্যমে রক্তের সিস্টেমে যেতে পারে। অন্ত্রের বাধা একটি ফিল্টারের মতো কাজ করে। এটি দরকারি পদার্থ, ভিটামিন, পুষ্টি, ক্ষতিকারক পদার্থ, টক্সিন, জীবাণু এবং বিদেশি কণাগুলিকে অতিক্রম করতে এবং ব্লক করতে দেয়। কিন্তু এই সম্পূর্ণ সুসমন্বিত সিস্টেমটি ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা ধ্বংস হয়ে যায়। এটি অন্ত্রের দেয়ালের আস্তরণের কোষগুলির ক্ষতি করে এবং তাদের মধ্যে আঁটসাঁট সংযোগকে দুর্বল করে, অন্ত্রের বাধাকে আরও প্রবেশযোগ্য করে তোলে। জীবাণু, টক্সিন এবং প্লাস্টিকের কণা অন্ত্র থেকে রক্ত প্রবাহে প্রবেশ করতে শুরু করে। প্রতিক্রিয়া হিসাবে ইমিউন সিস্টেম প্রদাহ শুরু করে। অন্ত্র শরীরের দ্বিতীয় মস্তিষ্ক। এর দেয়ালে প্রায় ৫০০ মিলিয়ন নিউরন রয়েছে, যা সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত। এই সংযোগটিকে অন্ত্র মস্তিষ্কের অক্ষ বলা হয়। অন্ত্র এবং মস্তিষ্ক ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সংযুক্ত। এটি একটি সরাসরি ফোন লাইনের মতো, যার মাধ্যমে তারা ক্রমাগত বার্তা বিনিময় করে। মস্তিষ্ক কী করতে হবে সে সম্পর্কে অন্ত্রকে নির্দেশ দেয় এবং অন্ত্র তাদের অবস্থা সম্পর্কে মস্তিষ্ককে জানায়। এই যোগাযোগে একটি মূল ভূমিকা পালন করে মাইক্রোবায়োটা, ১০০ ট্রিলিয়ন উপকারী ব্যাকটেরিয়া। তারা অন্ত্রের প্রাচীরের স্নায়ু শেষগুলিকে শান্ত এবং জ্বালাতন করতে সক্ষম পদার্থ তৈরি করে। ভ্যাগাস নার্ভ সহ চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি অন্ত্রের মাইক্রোবায়োটার ভারসাম্যকে ব্যাহত করে। উপকারী অণুজীব মারা যায় যখন প্যাথোজেনিকগুলি সক্রিয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করে। যখন এটি ঘটে তখন অন্ত্র এবং মস্তিষ্কের মধ্যে যোগাযোগ বিকৃত হয়ে যায়। যখন ন্যানোপ্লাস্টিকগুলি অন্ত্রে প্রবেশ করে তখন এটি ধ্বংসের একটি দুষ্ট চক্রকে ট্রিগার করে। অন্ত্রে যে ক্ষতি শুরু হয় তা সারা শরীরে সিস্টেমিক ত্রুটির দিকে নিয়ে যায়। পরিপাক রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী সিস্টেম সবই ক্ষতিগ্রস্ত হয়। এটি শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং প্রদাহজনক অন্ত্রের রোগ, অ্যালার্জি এবং অটোইমিউন রোগ, বিষণ্ণতা, উদ্বেগ এবং জ্ঞানীয় ব্যাধি, স্থূলতা এবং ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার রোগ, নিউরোডিজেনারেটিভ রোগ যেমন আলঝেইমার্স এবং পার্কার মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার উট্রেচ্টের গবেষকরা আবিষ্কার করেছেন যে ন্যানোপ্লাস্টিক সংস্পর্শে আসা ইমিউন কোষগুলি, যেগুলি নয় তার চেয়ে ৩ গুণ দ্রুত মারা যায়। ইমিউন কোষের এই ধরনের ত্বরান্বিত মৃত্যু অনাক্রম্যতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় এবং শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে। এটি সারা শরীর জুড়ে প্রদাহজনক প্রতিক্রিয়া ছড়িয়ে দিতে অবদান রাখে। চীনের ঝেংঝো ইউনিভার্সিটি এবং হেনান ক্যান্সার হাসপাতালের বিজ্ঞানীরা দেখেছেন যে ন্যানোপ্লাস্টিকগুলি এমনকি অস্থিমজ্জা এবং
থাইমাসের মধ্যেও প্রবেশ করে যে অঙ্গগুলি রক্ত এবং ইমিউন কোষগুলি উৎপন্ন হয় এবং পরিপক্ক হয়। অস্থি মজ্জা দুটি মূল কাজ সম্পাদন করে। একদিকে এটি একটি রক্তকণিকা কারখানা, যেখানে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট গঠিত হয়। অন্যদিকে অস্থি মজ্জার স্টেম সেলগুলি হাড়, তরুণাস্থিপেশী এবং চর্বিযুক্ত টিস্যু পুনর্জন্মে ভূমিকা পালন করে। স্টেম সেলগুলিতে ন্যানোপ্লাস্টিকের প্রভাবের অর্থ পুনর্জন্মের ভিত্তির ক্ষতি। প্রথম তরক্তের গঠন খারাপ হয়। লোহিত রক্তকণিকার অভাবের কারণে অ্যানিমিয়া হতে পারে। কম শ্বেত রক্তকণিকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং প্লেটলেটের অভাবের কারণে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। দ্বিতীয়ত, হাড়ের কোষগুলির ক্ষতি হাড়কে আরও ভঙ্গুর করে তোলে, ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায় এবং তাদের পুনরুদ্ধারকে ধীর করে দেয়। ন্যানোপ্লাস্টিকগুলি শুধুমাত্র ইমিউন সিস্টেমকে ধ্বংস করে না দেবে এর ইলেকট্রোস্ট্যাটিক চার্জের মাধ্যমে। তারা রোগজীবাণুগুলির প্রজনন এবং স্থিতিস্থাপকতার জন্য পরিস্থিতি তৈরি করে। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে ইতিবাচক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক কণাগুলি অন্ত্রের ব্যাকটেরিয়া যেমন কোলাইতে শারীরবৃত্তীয় চাপ বাড়ায়, তাদের আরও প্যাথোজেনিক করে তোলে। ইলেকট্রোস্ট্যাটিক চার্জ এখানে নির্ধারক ভূমিকা পালন করে। এটি অণুজীবের প্যাথোজেনিসিটি বাড়ায়। একই সময় এই ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ছাড়া ন্যানোপ্লাস্টিক কণাগুলি ব্যাকটেরিয়াতে শারীরবৃত্তীয় চাপ সৃষ্টি করেনি এবং মানুষের জন্য তাদের বিপদ বাড়েনি। পরীক্ষায় দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিক, বিশেষ করে পলিস্টাইরিন 98.6% পর্যন্ত ভাইরাসকে শোষণ করতে পারে, শরীরের বাইরে তাদের বেঁচে থাকা 7 দিন পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে। যে ভাইরাসগুলি সাধারণত সূর্যালোক বা অক্সিজেনের অধীনে কয়েক ঘণ্টার মধ্যে মারা যায়, তা প্লাস্টিকের উপর 2 থেকে 7 দিন ধরে থাকতে পারে হ্যান্ডরেল, বোতল এবং দরজার হাতলের মতো পৃষ্ঠগুলিতে অবশিষ্ট থাকে। একজন সংক্রামিত ব্যক্তির একটি মাত্র হাঁচি বাতাসে 200 মিলিয়ন ভাইরাল কণা ছেড়ে দিতে পারে, যা বাড়ির ভিতরে যে কোনো প্লাস্টিকের পৃষ্ঠে অবতরণ করতে পারে বা বাতাস এবং জলে ন্যানোপ্লাস্টিক কণার সাথে আবদ্ধ হতে পারে। মাইক্রোপ্লাস্টিক একটি বায়ু এবং জল ট্যাক্সি হয়ে সংক্রমণ ছড়ায়। একবার রক্তের প্রবাহে চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণাগুলি দ্রুত প্লাজমা প্রোটিনের সাথে লেপা হয়ে যায়, একটি বায়োকরোনা গঠন করে, যা তাদের শরীরের নিজস্ব কোষ হিসাবে মুখোশ তৈরি করে এবং প্রতিরোধ ব্যবস্থার কাছে অদৃশ্য করে তোলে। 2019 সালে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স 1 মিলিয়নেরও বেশি মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিল। প্রায় 5 মিলিয়ন অতিরিক্ত মৃত্যু সম্পর্কিত জটিলতার সাথে যুক্ত। 2025 সালের অধ্যয়নগুলি দেখায় যে প্লাস্টিক ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে, এমন একটি সংকট তৈরি করে যা ওষুধ ক্রমবর্ধমানভাবে নিয়ন্ত্রণ করতে অক্ষম। কেন? কারণ প্লাস্টিক হল ব্যাকটেরিয়া বৃদ্ধির উপযুক্ত প্ল্যাটফর্ম। এর পৃষ্ঠে তারা সহজেই বায়োফিল্ম তৈরি করে একটি ঘন প্রতিরক্ষামূলক স্তর, যা ব্যাকটেরিয়াকে সূর্যের আলো থেকে রক্ষা করে, শুকিয়ে যায় ইমিউন সিস্টেম আক্রমণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অ্যান্টিবায়োটিক থেকে। ভাইরাসের মতো এই ব্যাকটেরিয়া প্লাস্টিকের উপর অন্যান্য পদার্থের চেয়ে বেশি সময় বেঁচে থাকতে পারে, কখনও কখনও 3 দিন বা তারও বেশি সময় ধরে। এটি মাইক্রোপ্লাস্টিককে পানিমাটি এবং খাবারের মাধ্যমে বিপজ্জনক জীবাণুর একটি দক্ষ বাহক করে তোলে। বলিভিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি সান পাবলোর সেন্টার ফর রিসার্চ ইন এক্স্যাক্ট সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক পল ড্যাবজাকজল রসায়ন এবং মাইক্রোবায়োলজিতে পিএইচডি নোট করেছেন যে মাইক্রোপ্লাস্টিকগুলিতে বায়োফিল্মগুলির উপস্থিতি তাদের আরও বিপজ্জনক করে তোলে। পরীক্ষাগারে আমরা অধ্যয়ন করি কিভাবে মাইক্রোপ্লাস্টিক ধাতু এবং অণুজীবের সাথে যোগাযোগ করে। আমরা লক্ষ্য করি যে মাইক্রোপ্লাস্টিকগুলি ভৌত এবং রাসায়নিক উভয় প্রক্রিয়ার মাধ্যমে ধাতুকে শোষণ করতে পারে এবং কণার পৃষ্ঠে বিকাশকারী ব্যাকটেরিয়া বায়োফিল্মগুলির উপস্থিতিতে এই ক্ষমতা বৃদ্ধি পায়। এই মিথস্ক্রিয়াগুলি প্লাস্টিকের ধরন এবং কণার আকারের উপর নির্ভর করে, যা তাদের ইলেকট্রোস্ট্যাটিক চার্জকে পরিবর্তন করে। এর ফলে মাইক্রোপ্লাস্টিক চুম্বকের মতো কাজ করে, যা তাদের পৃষ্ঠে আরও বেশি দূষককে আকর্ষণ করে। পরীক্ষাগারের অবস্থার মধ্যে বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুঁজে পেয়েছেন যে যখন ব্যাকটেরিয়া
মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসে তখন তারা ইলেকট্রন স্থানান্তরের সাথে যুক্ত একটি বিশেষ বিপাকীয় প্রক্রিয়া সক্রিয় করে। সহজ কথায় প্লাস্টিকের কণা ব্যাকটেরিয়ার সাথে ইলেকট্রন ভাগ করে নিতে পারে। তাদের জন্য এক ধরনের পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। এই প্রক্রিয়াকে বলা হয় এক্সট্রাসেলুলার ইলেকট্রন ট্রান্সফার। এটি ব্যাকটেরিয়াকে অতিরিক্ত শক্তি দেয় যা প্রথমে তাদের শক্তিশালী করে তোলে, তাদের দ্রুত বিভক্ত করতে, পরিবর্তন করতে এবং স্থিতিস্থাপক বহুস্তরযুক্ত বায়োফিল্ম তৈরি করতে সাহায্য করে, যা অ্যান্টিবায়োটিককে অনুপ্রবেশ করা থেকে বাধা দেয়। দ্বিতীয়তই অতিরিক্ত শক্তি সরাসরি অ্যান্টিবায়োটিক প্রতিরোধকে ত্বরান্বিত করে। কি খারাপ, এমনকি পরীক্ষা থেকে প্লাস্টিক অপসারণ করার পরেও ব্যাকটেরিয়া তাদের নতুন বৈশিষ্ট্য ধরে রেখেছে। তারা পরিবর্তিত হয়েছে, আরও প্রতিরোধী হয়ে উঠেছে এবং অন্যান্য পৃষ্ঠে শক্তিশালী বায়োফিল্ম তৈরি করতে থাকে, এমনকি প্লাস্টিক সমর্থন ছাড়াই। এর মানে প্লাস্টিক ওষুধের চিকিৎসায় প্রতিরোধী তথাকথিত সুপার ব্যাকটেরিয়ার উত্থান ও বিস্তারকে ত্বরান্বিত করতে পারে। WHO অনুমান অনুসারে 2050 সাল নাগাদ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতি বছর 10 মিলিয়ন জীবন দাবি করবে। এদিকে অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়া বিকশিত হওয়ার চেয়ে অনেক বেশি ধীরে ধীরে তৈরি হচ্ছে। তাই এই বিষয়ে চিন্তা করুন। চার্জযুক্ত মাইক্রোপ্লাস্টিকগুলি কেবল ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে সাহায্য করে না, তবে তারা তাদের অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী সুপার ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করতে সক্ষম করে। এই আবিষ্কারটি প্লাস্টিক দূষণের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে নতুন করে তুলেছে, কারণ আমরা এখন বুঝতে পেরেছি যে সমস্যাটি আগের চেয়ে অনেক বেশি উদ্বেগজনক এবং প্রতি বছর অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হুমকি বাড়ছে। অনেক দেশে মানসম্পন্ন ওষুধ ইতিমধ্যেই তাদের কার্যকারিতা হারাচ্ছে, এমনকি সাধারণ সংক্রমণের চিকিৎসা করাও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে অ্যান্টিবায়োটিকগুলি শীঘ্রই সম্পূর্ণ অকেজ হয়ে যেতে পারে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক শ্বাসযন্ত্রের সিস্টেমকে প্রভাবিত করে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের ইনহেলেশন পথ বিশেষত বিপজ্জনক, কারণ ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বহনকারী প্লাস্টিকের কণাগুলি কেবল ফুসফুসেই পৌঁছাতে পারে না, ঘ্রাণপথের মাধ্যমে সরাসরি মস্তিষ্কে ভ্রমণ করতে পারে। চীনা গবেষকরা অনুমান করেছেন যে মাত্র 2 ঘণ্টার বাইরে একজন প্রাপ্তবয়স্ক 106,000 মাইক্রোপ্লাস্টিক কণা এবং একটি শিশু প্রায় 73,000 পর্যন্ত শ্বাস নিতে পারে। শিশুদের শরীরের নিম্ন ভরের পরিপ্রেক্ষিতে প্রতি কিলোগ্রামে ইনহেলড মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে গড়ে 4 গুণ বেশি। একবার শ্বাসতন্ত্রের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বহনকারী মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণা ব্রঙ্কি এবং ফুসফুসের প্রতিটি কোষে ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার একটি শৃঙ্খল ট্রিগার করে। তারা অক্সিডেটিভ স্ট্রেস এবং দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, যার ফলে গুরুতর পরিণতি যেমন শ্বাসনালী হাঁপানির সূচনা এবং অবনতি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের অগ্রগতি, পালমোনারি ফাইব্রোসিস, যেখানে সুস্থ ফুসফুসের টিস্যু দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং শ্বাসযন্ত্রের ম্যালিগন্যান্ট টিউমারের ঝুঁকি বৃদ্ধি পায়। 2021 সালে পরিচালিত একটি গবেষণায় ফুসফুসের টিস্যুর 20টির মধ্যে 13টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত রোগীদের গলার কফের প্রতিটি নমুনায় কণা পাওয়া গেছে। আরও কি ম্যালিগন্যান্ট ফুসফুসের টিউমারগুলিতে প্লাস্টিকের ফাইবার আবিষ্কৃত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক রোগ এবং মৃত্যুর শীর্ষ 5টি প্রধান কারণের মধ্যে স্থান পেয়েছে। শ্বাসনালী, ব্রঙ্কি এবং ফুসফুসের ক্যান্সার মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে 6ষ্ঠ স্থানে রয়েছে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলির কার্যকারিতা ব্যাহত করে। কার্ডিওভাস্কুলার রোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়ের দ্বারা উদ্ভাবনী চিকিৎসার বিকাশ এবং প্রবর্তনের জন্য প্রচুর প্রচেষ্টা সত্ত্বেও এই রোগগুলির ঘটনা এবং মৃত্যু উভয়ই বৃদ্ধি পাচ্ছে।